নমস্কার, শুভ সন্ধ্যা। জয় আয়ুর্বেদ, জয় আয়ুষ। এতদিনের প্রচেষ্টা শুধু আয়ুর্বেদকে মানুষের কাছে আনার জন্য, আয়ুর্বেদকে মানুষকে বোঝানোর জন্য। কিরম গল্পটা দেখুন, ভারতবর্ষের আজকের নিজস্ব একটা প্যাথি, আমাদের ভারতের আবিষ্কার এই আয়ুর্বেদ, জানি আজকে সারা বিশ্ব। এই যে চীন দেশ আজকে এত আয়ুর্বেদ করে, আপনারা কি এর ইতিহাস জানেন? হিউয়েন সাংকে আমরা ছোটবেলা থেকে খুব সম্মান করে এসেছি, ভক্তি করে এসেছি বিদেশি পর্যটক হিসেবে। ঠিক নালন্দা বিশ্ববিদ্যালয়ের যত ভালো পুঁথি ছিল তিনি নিয়ে এখান থেকে পাড়ি দেন আবার চীন দেশে। নাহলে চীনে কোনোদিন আয়ুর্বেদ হতো না। কিন্তু তারা আমাদের এই ভারতীয় বিদ্যাকে চুরি করা বিদ্যা বলে একে, দিয়ে আজকে, নাহলে চীন দেশের কোথাও ইতিহাসে নেই কিন্তু যে সেখানে কোনো বৈদিক প্রথা চলত, যেটা ভারতবর্ষে আমরা নিজেরা গর্ব করে বলতে পারি যে আয়ুর্বেদ বৈদিক বেদ গ্রন্থ থেকে, ঋক্সাম যদু অথর্ব, সেখান থেকেই আজকে আমাদের এই আয়ুর্বেদ সৃষ্টি, যা আমাদের পূর্বজ মুনি ঋষিরা তিলে তিলে একটু একটু করে তারা একটা ম্যানুস্ক্রিপ্ট বানিয়ে গেছে। ম্যানুস্ক্রিপ্ট কাকে বলে? হোয়াট ইজ ম্যানুস্ক্রিপ্ট? ম্যানুস্ক্রিপ্ট ইজ পাণ্ডুলিপি, গাছের পাতায় বা সেখান থেকে যে কাগজ তৈরি হয়েছিল তার মধ্যে লিখিত হিসেবে রেখে গিয়েছিল। আজকে সেই বৈদিক ভাষাকে, দেবনাগরী ভাষা সংস্কৃত, সেখান থেকে যতটা আমরা উদ্ধার করতে পেরেছি তাতেই আজকে আমরা এতটা এগোতে পেরেছি। নাহলে এই বৈদিক আয়ুর্বেদে মানুষের আয়ুকে বাড়ানো যেত, নিরোগ হিসেবে মানুষ থাকত। নালন্দা বিশ্ববিদ্যালয় শল্য চিকিৎসা অব্দি শুরু হয়ে গিয়েছিল ওই জমানায়, যেখানে মুঘল সাম্রাজ্য এসে এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভেঙে দেয়। ধ্বংসস্তূপ পড়ে আছে। নাহলে সারা ভারতবর্ষে না, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মেডিকেল কলেজ এই ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয়। বুঝতে পারছেন আমাদের কাছে গর্বের বিষয় কতটা? শল্য চিকিৎসা মানে অপারেশন, সার্জারি, সেই ওই জমানায় শুরু হয়েছিল। তাহলে শল্য চিকিৎসা বৈদিক শাস্ত্রেই প্রথম আসে। এবং সেই শল্য চিকিৎসায় আজকে যেমন একটা অপারেশনের পরে, গল ব্লাডার অপারেশনের পরেই তার ক্যান্সার হওয়ার চান্সেস 99%, একটা অপারেশন আজকেই এসেছিল। আমি তো এভিডেন্স ছাড়া কথা বলি না, বলার এত জোরও নেই, যে কেউ আমাকে আটকাতে পারে। কোমরে লাম্বার স্পন্ডলাইটিস হয়ে গিয়েছিল, স্লিপ ডিস্ক, সেখানে অপারেশন করেছে, 6টা স্ক্রু দিয়েছে, এখনো সেখানে ঘাটা শোকায়নি। আজকে মহিলা আমার কাছে এসেছিলেন, খুব খারাপ অবস্থায় আছে। আগে আমাকে ওই ঘাটাকে রিপেয়ার করতে হবে, নাহলে ওইটা শোষ হয়ে গিয়ে আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে। স্ক্রুর সাথে মানুষের শরীরের মাংসপেশির কোনো সম্পর্ক নেই, জোড়ে না। তার মানে সেখানে থাকা মানে আস্তে আস্তে ওই ঘাট আর দগদগে হয়ে আছে এত বছর পরে। সেই 2018 সালে অপারেশন করেছে, ভাবুন। এখনো যে ক্যান্সার হয়ে যায়নি, এটাই ভাগ্য ভালো ওনার। কিন্তু এই দগদগে ঘা নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছে এতগুলো বছর ধরে। কি না কোমরের অপারেশন হয়েছিল। তাহলে এইরকম যদি অপারেশনের হাত হয় ডাক্তারদের, তাহলে তাদের উপর ভরসা করা যায়? করবেন আপনি? আমি অনেক 7-5 ভেবে কিন্তু আজকে এই অপারেশনের বিরুদ্ধে, ডেড এগেনস্ট। চাই না অমন অপারেশন, অমন বিদ্যায় যাবই না যেখানে একটা মানুষকে সুস্থতা তো দিতে পারবই না, সঙ্গে মানুষটাকে আবার বিপদে ফেলব। তাহলে বিএমএস এর শেষের এজটা কিন্তু সার্জারি। একটা আয়ুর্বেদ ডাক্তারও কিন্তু সার্জিক্যাল ডাক্তার হতে পারে বা পারত। আমরা মেডিসিনেই কেন যাই বেশিরভাগ ডক্টর? একটাই কারণ, যে দুম করে একটা অপারেশন করে ফেলা মানেই তার শরীরের রিপারকেশন আমরা বন্ধ করতে পারবো না। উল্টে আরো
5টা সমস্যা থেকে 10টা সমস্যা বাড়বে তার শরীরে একটা অপারেশনের পর। আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, যারা গল ব্লাডার স্টোন অপারেট করেছেন, আপনি ভালো আছেন? দিনের পর দিন আপনাকে অ্যান্টাসিড খেয়ে বেঁচে রাখতে হয়েছে। কোন একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়ে এসেই আপনাকে 2টো করে অ্যান্টাসিড খেতে হয়। এই অ্যান্টাসিড খেতে 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 ওইখানে ক্যান্সার ধরে নিচ্ছে এবং হচ্ছেও। আজকে তো হুজ ঘোষণা করেছে যে এই অ্যান্টাসিড সমস্ত ব্যান করুন। অ্যান্টাসিড খাওয়ার অভ্যাস মানুষকে ত্যাগ করতে না পারলে আজকে একটা মানুষকে সুস্থ রাখা যাবে না। তো মানুষ যদি নিজে সতর্ক না হয় তাহলে কি করতে পারি আমরা বলুন তো? নিজে সতর্ক হন, নিজের প্রতি ভরসা রাখুন, নিজের দেশের ডক্টরদের উপর ভরসা রাখুন, আয়ুর্বেদের উপর ভরসা রাখুন। আপনাকে ভরসা তো রাখতে হবে। আজকে আপনি আয়ুর্বেদকে চেনেন না, বিশ্বাস করছেন না। আজকে ছিল কি চিকিৎসার মধ্যে? আয়ুর্বেদ ছাড়া কিছু ছিল কি? আপনার এদিকে মুখে বলছেন মডার্ন মেডিসিন। মডার্ন মানে কি? আধুনিক। এখন যেটা হয়েছে মডার্ন টিভি, দেওয়ালে পাতলা যা করে ঝুলিয়ে দেওয়া যায়। কেন তার আগে তাহলে সেই টিভিকে কি অস্বীকার করে ফেলবেন? সেই বাক্স টিভি ভুলে গেলাম আমরা? কি ভুলে গেলাম তাকে? নিশ্চয়ই না। আজকে আমরা মডার্ন হয়েছি। আপনারা জিন্স পরেন, বাড়ির বৌমারা বউরা এখন শাড়ি পরে না, জিন্স পরছে। তাহলে কি শাড়িকে ভুলে যাবেন? কোথাও না কোথাও তো আপনাকে একবার গায়ে জড়াতে হবে। যতই জিন্স টপ পরা হোক মেয়ে, বিয়ের পিড়িতে বসতে গেলে তো সেই লাল বেনারসি পরবেন। তার মানে শাড়িটা কোথাও না কোথাও লাগছে। তাহলে আপনি ফেলে দিতে পারছেন না কিন্তু। তার মানে আপনার ইতিহাসকে ভুলে কখনো বর্তমান হতে পারে না। ইতিহাস মনে থাকলে তবেই বর্তমান তার ভালো হতে পারে। আপনার অতীত জীবন যদি ভুলে যান আপনি বর্তমানেও কিন্তু ভালো হতে পারবেন না, বদলাতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে। তো ইতিহাস মানুষকে বর্তমান থেকে ভবিষ্যতে নিয়ে যায়। আজকে এত সাবজেক্ট আছে, খুব ঠান্ডা মাথায় কোনোদিন ভেবে দেখেছেন যে এই সাবজেক্টগুলোর মধ্যে ইতিহাস কেন? বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, এদের নিয়ে পড়ে কি দরকার? আমাদের জীবনে কবে লাগবে? কোথায় লাগবে? কোন কাজে লেগেছে? লাগেনি। মুঘল সাম্রাজ্য কোনো কাজে লেগেছে? কিন্তু তাহলে কেন পড়লাম? এই ইতিহাস নামক হিস্ট্রি নামে এই সাবজেক্টটা কেন পড়াশোনার মধ্যে রাখা? যারা মাস্টার্স করছে তারা ইতিহাস নেই কেন পড়ছে? তারা বোকা। আচ্ছা, প্রেজেন্ট আর ফিউচার বলে তাহলে কোনো টপিক তৈরি হলো না কেন? সাবজেক্ট নেই কেন? একটা সাবজেক্ট হতেই পারত। আজকে আমাদের ভবিষ্যৎ নিয়ে পরীক্ষা আছে, যেমন বলেন ইতিহাসের পরীক্ষা আছে, হিস্ট্রি। তাহলে একটা সাবজেক্ট তৈরি হলো না কেন? ভবিষ্যৎ। আর একটা সাবজেক্ট হলো না কেন? বর্তমান। তাহলে বর্তমানকে যদি মজবুত করতে হয় আর ভবিষ্যৎকে যদি আরো স্মুথ সাবলীল করতে হয়, তাহলে আপনাকে ইতিহাস জানতে হবে যে কোনো বিষয়ে। If you have no any idea about history, you cannot achieve in your life. আমরা যদি আমাদের অতীতকে ভুলে যাই, আমি কি ছিলাম সেটা যদি কোনোদিন ভুলে যাই, আমার আজকে বর্তমানটা শেষ হয়ে যাবে। প্রতিটা মানুষের জীবনের একটা করে ইতিহাস আছে। কত মানুষ বলে একবেলা খেয়েছি একবেলা খাইনি, কষ্ট করে মানুষ হয়েছি। আজকে ওই দিনটা মনে রেখেছে বলে সে আজকে তার সুখের দিন মুখটা দেখতে পাচ্ছে। আর সে যদি ভুলে যেত যে তাকে একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে কাটাতে হয়েছে, যদি ভুলে যেত তাহলে আজকে সুখের মুখটা দেখতে পেতাম না। তেমনি চিকিৎসা ক্ষেত্রেও আপনাকে ইতিহাস জানতে হবে। হিস্ট্রি অফ আয়ুর্বেদা আপনি গুগলে যান, টাইপ করুন হিস্ট্রি অফ আয়ুর্বেদা, আপনার নিজেরও ভালো লাগবে। আপনি মাইথোলজি পড়েছেন, রামায়ণ, মহাভারত, গীতাও পড়েছেন, কোরআন পড়েছেন। আপনি মোহামেডান না হতে পারেন, মুসলিম না হতে পারেন, কিন্তু পড়তে দোষ কোথায়? জানতে দোষ কোথায়? এখন তো উর্দু থেকে বাংলাতেও পাওয়া যায়। পড়েছি জানার জন্য।
জানার জন্য। কারণ ওর মধ্যেও কত চিকিৎসার কথা লুকিয়ে আছে জানেন। আজকে যে ইউনানি ট্রিটমেন্ট আজকে সারা পৃথিবীতে ইসলামিক মতে যে মেডিসিন তৈরি হয়, এও এক আয়ুর্বেদের মতো আর এক ট্রিটমেন্ট, ন্যাচারাল, প্রাকৃতিক। কজন মানুষ জানে ইউনানি সেটা আবার কি, খায় না মাকে? অনেকেই জানি না। এদিকে আয়ুষ জানি। আপনি আয়ুষ জানেন আর ইউনানি জানেন না? আয়ুষের 5টা অক্ষরে 5টা প্যাথি আছে। চিকিৎসা পদ্ধতির 5টা পদ্ধতি ওর মধ্যে মজুদ। তাদের প্রথম অক্ষরগুলো নিয়ে তবে আয়ুষ করা নামটা হয়েছে। নিজের ভালো লেগে কেউ নামটা দিয়ে দেয়নি। আয়ুষের এ মিনস আয়ুর্বেদ, ওয়াই যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা। শুনেছেন কোনোদিন সিদ্ধা বলো আরেকটি প্যাথি আছে? জানেন না। এস এর পর এইচ হোমিওপ্যাথি। তাহলে 5টা পদ্ধতি আছে যারা প্রকৃতির উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট করে। আপনি শুধু মডার্ন মেডিসিন শুনে বসে আছেন, ওখানেই চিকিৎসা সেন। ওটা তো সেদিনে আবিষ্কার হয়েছে মশাই, আগতে ছিল আয়ুষ। তাহলে ইউনানিও একটা বড় পার্ট। আমার ইউনানি মেডিকেল কলেজ থেকে আমার ফার্মাসিউটিক্যালস করা, বঙ্গ বিজ্ঞান পরিষদ থেকে যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি করা, এগুলো সব গভর্নমেন্ট সেক্টর। তার মানে এইগুলো জানতে হবে তো। ইউনানিতে শুধু বহু বছর প্র্যাকটিস করেছি ইউনানিতে। হ্যাঁ, হোমিওপ্যাথিটা ওটা ডিফারেন্ট, ওটা সম্ভব নয় একসঙ্গে। আয়ুর্বেদ এবং ইউনানি একদম একটা কয়েনের এপিট আর ওপিট। ওটা ইসলামিক পদ্ধতিতে তৈরি হয়, এটা বৈদিক পদ্ধতিতে তৈরি হয়। তাই এটাকে আয়ুর্বেদ বলে, ওটাকে ইউনানি বলে। ইউনানি কোথায় প্রথম শুরু হয়েছিল? ইউনান, বাগদাদে। আজকে সারা পৃথিবীতে বহু জায়গায় ইউনানি মেডিসিনের ওপরে আজকে মেডিকেল কলেজ আছে। কোনোদিন খোঁজ নিয়েছেন সেখানে কি কোনো ট্রিটমেন্ট হয় না? তাহলে আজকে এত বড় ইউনিভার্সিটি মুখ দেখাবার জন্য বানিয়ে রেখে দিয়েছে? না, ভুল। আপনারা জানেন না, তাই ডাক্তারবাবু এটাই কি ট্রিটমেন্ট হয়? আরে আয়ুর্বেদ ইউনানিতে যা ট্রিটমেন্ট হয়, এখন অ্যালোপ্যাথিকে সেই জায়গায় আসতে গেলে আরো 100 বছর লাগবে। মডার্ন মেডিসিন অনলি ফর এমার্জেন্সি পিরিয়ডস। আপনার আর্জেন্সিতে কোনো ট্রিটমেন্ট দরকার, অ্যালোপ্যাথি, চোখ বন্ধ করে খান। কিন্তু এই মডার্ন মেডিসিনের মাধ্যমে কোনো অসুখকে আবার কিওর করতে যাবেন না, পসিবল নয়। বোঝা গেছে তো? এই সহজ জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন, আপনার আয়ুর্বেদের প্রতি তো ভরসা, আশ্বাস কি করে আসবে? সেই জন্য কিছু জানার দরকার হয়। আজকে যে প্রতিদিন আমি এই শোয়ে আসি, অন্য কিছু না, আয়ুর্বেদ এবং ইউনানি মানুষের কাছে পৌঁছাক, তারা জানুক। তাদের হাতে একদম আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো পদ্ধতি আছে, তারা যদি ইউজ করতে পারে তাহলেই হবে। কিন্তু তার জন্য তো জানা দরকার আছে। আমি একটা মডার্ন মেডিসিনের ডক্টরের থেকে তো আমি আয়ুর্বেদের জ্ঞান শুনবো না। আপনি জীবনে একটা বই পড়েননি, আপনি জ্ঞান দিচ্ছেন কেন? এত পড়াশোনা করে আসার পরে আপনার থেকে এই সস্তা জ্ঞান শুনবো বলে, যে জীবনে কোনোদিন কই আমরা তো অ্যালোপ্যাথি নিয়ে বলতে যাচ্ছি না কেন? ওই বিষয়টা নিয়ে পড়িনি তো। কিন্তু হ্যাঁ, চোখের সামনে তাদের সাইড এফেক্টগুলো দেখি, ক্ষতিগুলো দেখি, মানুষ মারা যাচ্ছে দেখি। এই দেখতে দেখতে যা নলেজ হয়েছে কম না। কোন মেডিসিনে কি কি সাইড এফেক্ট হয় সেগুলো জানতে হয়েছে। কেন? মানুষ ভুল করে যেন খেয়ে না ফেলে। কোন মডার্ন মেডিসিনের ডক্টর বলতে পারবে যে আমাদের কোনো মেডিসিনের সাইড এফেক্ট নেই? প্রতিটাতেই আছে। কেন? ওগুলো তো এমার্জেন্সির জন্য ইউজ করা, লং টাইমের জন্য না তো। মানুষ যদি এখন রোজ খেয়ে যায় সারা বছর ধরে অ্যালোপ্যাথি মেডিসিন, তাহলে তার তো সাইড এফেক্ট আছে। একটা সুগার রোগী
সে 30 বছর ধরে সুগার নিয়ে সংসার করে। আচ্ছা, প্রথমে শুরু হয়েছিল সুগার, 30 বছর পরে গিয়ে তা আপনার শরীরে কি কি আছে? বলছে প্রেশার এসেছে, থাইরয়েড এসেছে, এখন শ্বাসকষ্ট হয়, হাঁটুতে ব্যথা হচ্ছে, আর সিঁড়ি ভাঙতে গেলে ঝিনঝিন করে, যন্ত্রণা করে, রাতে ঘুম হয় না, খিদে নাই। তো এগুলো তো ছিল না আগে। আপনি তো শুধু ডায়াবেটিস রোগী ছিলেন। হ্যাঁ, আর সুগার ছাড়া কিছু ছিল না। এখন হয়ে গেছে আরো 8-10 খানা রোগ এসে গেছে শরীরে। কেন? আপনি তো মডার্ন মেডিসিন খেয়ে যাচ্ছিলেন, সুগার তো আপনার সারেই নেই, আরো 10টা রোগ তৈরি হয়ে গেল। কেন? এগুলো কোনোদিন ভেবে দেখেছেন ঠান্ডা মাথায়? এগুলো ভাবার দরকার। যাই হোক, আমরা এগুলো কোনো ভাববেন না যে জ্ঞান দিচ্ছি, না, কোনো জ্ঞানের কথা নয়, এগুলো সাধারণ কথাবার্তা, এগুলো আলোচনা। এরকমই একটা আলোচনার জন্য জায়গা তৈরি করেছি দমদমে, প্রতি সোমবারে। না, কোনো ফিজ না, যে কোনো মানুষ আসবেন, দেখা করবেন, কথা বলবেন। কেন? প্রচুর মানুষ ভেবেছে না ডক্টর সাহেবের সঙ্গে কথা বলতে গেলে বোধহয় ফিজ দিতে হয়। না, একদম না। আমি আগেও বলেছি আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন, কোনো ফিজ লাগবে না। এখন বড়দের জন্যও বলে দিলাম, আপনাদের জন্য একদম আলাদা করে একটা কক্ষ তৈরি করে দিয়েছি, কনফারেন্স রুম, যেখানে বসে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। আসবেন, সপরিবারে আসবেন, না কোনো পয়সাই না, আলোচনার জন্য। এবং ওখানে অনেক কিছু জানবেনও। জানার পর আপনার ইচ্ছে হবে যে আমরা কি এই সেক্টরে কোনো কাজ করতে পারি না? আপনার ইচ্ছে হবে নিশ্চয়ই। আপনাদেরকে ডেকে আনা এই একটাই কারণে তো, যে আয়ুর্বেদটাকে বুঝুন, আয়ুর্বেদটা জানুন। আয়ুর্বেদ যত জানবেন ততই দেখবেন মানুষ, আপনার আশেপাশের মানুষরা সুস্থ হচ্ছে। নিজের পরিবেশকে কেমন করে রাখতে হয়, নিজের ঘর বাড়িকে কেমন করে রাখতে হয়, সেখানে পোকামাকড় হলে কি প্রবলেম হতে পারে, বিভিন্ন রকম টপিক নিয়ে একদম সরাসরি আমার সামনে এরকম বসে আপনাদের সঙ্গে আলোচনা হবে। বিভিন্ন ডক্টররা দেখবেন আপনাদের সঙ্গে কথা বলছে। না, কোনো ফিজ না, একটু সময় নিয়ে কষ্ট করে একটু গাড়ি ভাড়া করে আসতে হবে। প্রতি সোমবার আপনাদের জন্য রেখেছি, একদম সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি ক্লাস চলে, মানে একদম ক্লাসের মতো আলোচনা সভা। ওটা একটা আলোচনা সভা। আপনাদের বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেন? মানুষের কাছে আয়ুর্বেদকে পৌঁছাতে হবে। এই বিদ্যা যদি শেষ হয়ে যায়, কোনো মানুষকে আর বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনি ভেবে দেখুন, আপনার পকেটে পয়সা আছে, আপনার মার ক্যান্সার হয়েছে, আপনি দেখবেন টাটা মেমোরিয়াল, অ্যাপোলো, ফর্টিজ, ডিশান, বিভিন্ন ভেলোর, দিল্লি এইমস, উড়িষ্যা এইমস, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন। ততক্ষণ আপনার কাছে টাকা আছে। আর যেই টাকা শেষ হয়ে গেল, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে চলে যান, তখন আপনি আয়ুর্বেদ খুঁজে বেড়ান, তখন আপনি হোমিওপ্যাথি খুঁজে বেড়ান, তখন ইউনানি খুঁজে বেড়ান। আচ্ছা, প্রথম অবস্থায় কেন এলেন না? ভরসা হচ্ছিল না যদি মারা যায়। আপনার মডার্ন মেডিসিন কি করলো? মেরেই তো ফেললো। মরার আগের মুহূর্তে ফেরত দিয়েছে, শুধু দিনের অপেক্ষা। আর হয়তো 1 সপ্তাহ কি 15 দিন বাঁচবে, কি অনেক কিছু করে দিল। কত লক্ষ গেল? 10-12 লাখ টাকা মডার্ন মেডিসিন। কেন? তার সেই ট্রিটমেন্টের সঙ্গে সাইড বাই সাইড কি আয়ুর্বেদ বা ইউনানি বা হোমিওপ্যাথি কোনো ট্রিটমেন্ট কি রাখা যেত না? খুব ক্ষতি হয়ে যেত কনসালটেশনের মাধ্যমে। এখন অ্যালোপ্যাথি সমস্ত মডার্ন মেডিসিনের ডক্টর বলে আয়ুর্বেদ খাওয়াবেন না, হোমিওপ্যাথি খাওয়াবেন না, ইত্যাদি ইত্যাদি। কেন? আপনি জানেন আয়ুর্বেদ কি? তাহলে ফালতু বকছেন কেন? আজকে আয়ুর্বেদে যে 4th স্টেজ ক্যান্সার পেশেন্ট আসছে, তাকে গুড়জল খাইয়ে রেখে দেওয়া হয়, তাকে কোনো মেডিসিন দেওয়া হয় না। তারা 7 দিন টাইম দিয়েছিল যে মারা যাবে, এর মধ্যে আর বেশি দিন নেই। 1 মাস পার হয়ে গেছে, এখন ওই রুগী দেখাতে আসছে নিজে। আগে বিছানায় শুয়েছিল, তার ছেলেমেয়েরা ওষুধ নিয়ে গেছে, নিয়ে গিয়ে 15 দিন ওষুধ খাইয়েছে। সেই রুগী 1 মাসের মাথায় দেখা করতে এসেছে, তার 7 দিন মরার ডেট কিন্তু পার করিয়ে দিয়েছি। আর কি চাই? হ্যাঁ, মানুষ তো অমর হতে পারে না, চিরজীবিত নয়, মানুষ তো মরণশীল, তাকে কোনো না কোনো সময় মরতে হবে। কিন্তু ওই যে ডাক্তাররা বলে দিল আর 7 দিন বাঁচবে, আচ্ছা তাহলে আরেকটু আগে ছাড়তে পারতেন, আমরা আরেকটু চেষ্টা করে দেখতাম। তাহলে আয়ুর্বেদ ডক্টররা কি তাকে গুড়জল ভুসি খাইয়ে রেখে দিয়েছে?
তাই না জেনে কোনো বিদ্যাকে অপমান নয়, ছোট নয়, জানুন আয়ুর্বেদ সম্বন্ধে। আচ্ছা, আয়ুর্বেদ আপনারা তো দেখেছেন, মডার্ন মেডিসিনে সব স্পেশালিস্ট ডক্টর, ডায়াবেটিশিয়ান, অর্থোপেডিক, কার্ডিও স্পেশালিস্ট, নেফ্রো স্পেশালিস্ট, এসব স্পেশালিস্ট মানে একটা টপিক নিয়ে পড়ে এসেছে তারা। একটা আয়ুর্বেদ ডক্টর হতে গেলে তাকে সমস্ত টপিক পড়ে তারপর আসতে হয়। বুঝতে পারছেন তফাৎটা কোথায়? তাহলে নলেজটা রাখতে হবে। ঠিক, যাই হোক, আজকে ফোনে মাঝের মধ্যে আসতেও পারেন, কোনো অসুবিধে নেই। আমরা 8348089090 আছি। কথা বলতে বলতে আবার আমরা একটু করে ইয়েতেও যাব, ফোনেও যাব। কিন্তু কদিন ধরেই আমাকে পেশেন্টরা এসে ভীষণভাবে পেড়াপিড়ি করছে অলরেডি, যে আপনি ব্যায়াম করার কথা বলেন। হ্যাঁ, ব্যায়াম করার কথা বলি। ব্যায়াম করবেন তখন যখন আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। অসুস্থ শরীরে ব্যায়াম করতে গেলে আপনার রোগটা বেড়ে যাবে। একটা মানুষ অসুস্থ হওয়া মানে তার বডি ইমিউনিটি লো হয়ে গেছে। ঠিক, তো সেই জায়গাতে আজকে যদি তাকে ব্যায়াম করানো হয়, তাহলে সেই মানুষটা উঠবে বিছানা থেকে? আর উঠবে না তো। তাহলে সেই জন্যই আপনাদের বলা যে ব্যায়াম করবেন জেনে, না জেনে না, একদম না। ঠিক, আর এই যে ব্যায়াম করবেন যারা আর্থারাইটিস প্রবলেমে আছে, স্পন্ডলাইটিস প্রবলেমে আছে, যাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পা ঝিঝি ধরে যাচ্ছে, তারা আমার কাছে এলে আমি একটা করে বেল্ট দিই। এর আগেও অনেকেই বেল্ট কিনেছেন, দেখুন বেল্টটা আপনি পরে নেই এখনো অবধি। বেল্ট আপনার ওই শাড়ির সাথে তুলে রেখেছেন আলমারিতে কর্পূর দিয়ে। কেন? বেল্টটা তো আপনাকে পরতে দেওয়া হয়েছিল। কোমরে যে আপনার স্পন্ডলাইটিস হয়ে গেছে, কোমরে হাড়টা পুরো এস হয়ে গেছে, বেঁকে গেছে পুরো, সেটাকে সোজা করতে হবে না? কে করবে? হাতুড়ি মেরে? না। ওষুধ করবে? না। এই বেল্ট টাইট করে পরে থাকতে থাকতে ওই জায়গাটা আস্তে আস্তে অনেকটা নর্মালিজমে আসবে, তারপর আমরা পঞ্চকর্মা থেরাপিতে পাঠাই। কিন্তু এই বেল্টগুলো তো পরা দরকার। আপনার হাঁটু বেঁকে যাচ্ছে, বেল্ট কিনেছেন, আপনি এসে বলছেন হ্যাঁ এ তো কিনছি 2 বছর আগে, তো পড়ি আছে ঘরে, বিছানার তলায় পড়ি আছে। আরে ওটা পরার জন্য আপনাকে দেওয়া হয়েছিল, কেন পরেননি? না, ওই ডাক্তারবাবু দিয়েছিল, বলেছিল একটু করে পড়তে, 1 ঘন্টা করে পড়লেই হবে। না, সকালে ঘুম থেকে উঠে আপনাকে দুপুর অবধি এটা পড়তে হবে। কেমন? তাহলে আমরা কিছু ব্যায়ামে যাব, যে ব্যায়ামগুলি ভীষণভাবে প্রয়োজন। এবং আমার যে পেশেন্টরা আছে, বিশেষ করে যারা লাম্বার স্পন্ডলাইটিসে এসেছেন আমার কাছে, কোমরের বেল্ট, লাম্বার বেল্ট পড়তে দিয়েছি আপনাদের, সেই রুগীরা কিভাবে ব্যায়াম করবে, কোমরটা কি করে মজবুত আনবে। যদি আপনার ব্যথা কমে যায় আমাদের ওষুধকে, তাহলে এই ব্যায়ামগুলো করতে পারেন। ওয়াচ ইট, ভালো করে দেখুন। Starting position. Contraction. The exercise. এইটা খুবই সোজা। পুরুষ এবং মহিলা যাদের কোমরে ব্যথা হচ্ছে এবং ডিজেনারেটিভ ডিস্ক হয়ে গেছে, ঠিক, তাদের জন্য এইটা মারাত্মক উপকার। বেশিক্ষণ না, 5 মিনিট করে করুন, আবার রেস্ট নিন, 5 মিনিটস করুন, আবার রেস্ট নিন। ওকে, শ্বাস কখন নেবেন, কখন ছাড়বেন। কোমর যখন উঠছে তখন শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, আর নামার সময় ঠিক। চলুন তাহলে পরেরটা দেখবো এবার আমরা। তো যারা লাম্বার, কারণ কোমরের ব্যথার পেশেন্ট প্রচুর বেড়েছে, প্রচুর, এবং বিশেষ করে হিপ জয়েন্টে যাদের সমস্যা, সোজাভাবে হাঁটতে পারছে না, হাঁটতে গিয়ে ওই দুলে দুলে হাঁটতে হচ্ছে, রোবটের মতো হাঁটা হয়ে গেছে। কেন? এগুলো একটু ভালো করে দেখে নিন।
is a true ball and socket joint. This arrangement gives the hip the large amount of motion needed for daily activities like walking, squatting, and stair climbing. Understanding how the different layers of the hip are arranged and connected can help you understand how the hip works, how it can be injured, and how challenging recovery can be when this joint is injured or damaged by arthritis. The deepest layer of the hip includes the bones and the joints. The next layer is made up of the ligaments of the joint capsule. And finally, these ligaments are covered by the important tendons and the muscles that help move the leg. The important structures of the hip can be divided into several categories. These include bones and joints, ligaments and tendons, muscles, nerves, blood vessels, and bursa. Bones that form the hip are the femur or the thigh bone and the pelvis. The top end of the femur is shaped like a ball. This ball is called the femoral head. The femoral head fits into a round socket on the side of the pelvis. This socket is called the acetabulum. The femoral head is attached to the rest of the femur by a short section of bone called the femoral neck. A large bump juts outward from the top of the femur next to the femoral neck. This bump, called the greater trochanter, can be felt along the side of your hip. Large and important muscles connect to the greater trochanter. Articular cartilage is the material that covers the ends of the bones of any joint. Articular cartilage is about 1/4 of an inch thick in the large weight-bearing joints like the hip. Articular cartilage is white and shiny and has a rubbery consistency. It is slippery, which allows the joint surfaces to slide against one another without causing any damage. The function of articular cartilage is to absorb shock and provide an extremely smooth surface to make motion easier. We have articular cartilage essentially everywhere that two bony surfaces move against one another or articulate. In the hip, তাহলে এই জায়গাটা বুঝতে পারছেন যে আজকে একটা বয়স্ক মানুষ যদি পড়ে যায়, ফার্স্ট তার চোট হবে কোথায়? তার হিপ জয়েন্টটা ভাঙবে। কোথা থেকে? এই যে আমার মাউসের অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে এটা ভেঙে যেতে পারে এবং ভাঙেও তাই। আর এই যে সকেটটা ঘুরছে, এই সকেটের মাঝখানে মোবিলের মতো জিনিস থাকে, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। ওই মোবিল গ্রিস যদি কমে যায় তাহলে কিন্তু আপনি সঠিকভাবে হাঁটতে পারবেন না। কেমন? সেই জন্যই আপনাদের বলা যে এইভাবে যদি দেখেন যে কোনো দিন আপনার হাঁটতে গিয়ে ডান দিকটা অথবা বাঁ দিকটা একটু প্রবলেম হচ্ছে, আটকাচ্ছে, ইমিডিয়েট ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। নাহলে ওই হিপ জয়েন্ট ঘষে ঘষে যদি ওই যে কার্টিলেজটা দেখলেন যে সাদা টুপির মতো পটানো ছিল, দ্যাটস কল কার্টিলেজ, ওর ওপরে আবার একটা লেয়ার থাকে সাইনোভিয়াল ফ্লুইডের, যার ফলে এই সকেটটা এইভাবে ঘুরতে পারে। এইখানে অনেকের স্টিলের বল লাগিয়ে দিতে হয়, কারণ এই জায়গায় ভেঙে গেলে উইদাউট অপারেশন এটাকে ঠিক করা যায় না কোনোভাবেই। ঠিক, কিন্তু যদি জ্যাম দেখেন ওই জায়গাটা আটকাচ্ছে, তাহলে কিন্তু আপনার অবশ্যই ট্রিটমেন্টের দরকার। আপনারা এই জায়গাগুলো ফেলে রেখে রেখে, আমি এরকম হিপ জয়েন্ট দেখেছি একদম ঘষে পুরো আটকে গেছে, আর ওই জায়গাটা কাজ করছে না, সে হাঁটু আর ভাঁজ করে উপরে তুলতে পারে না, যেখানে হিপ জয়েন্টটা পুরোপুরি ব্যান্ড হয় না। তাহলে বুঝতে পারছেন যে আমরা নিজেরা যখন ডাক্তারি করতে যাই ইচ্ছা মতো, থাক একটু ব্যথা হয়েছে একটা পেনকিলার খেয়ে নিলাম, না, আপনার একটা এক্স রে করা দরকার আছে। এক্স রে যদি না করেন তাহলে কিন্তু আপনি এই জায়গাটা বুঝে উঠতে পারবেন না অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, কি কারণটা, কি কজ কি। আমি বারবার আপনাদের বলেছি প্রতিটা শোতেই যে আপনারা অসুখের ট্রিটমেন্ট করাতে যান, বাট আপনারা এটা জানেন না বা একবারে জানার চেষ্টা করেন না যে কজটা কি, কি কারণে আমার প্রবলেমটা হচ্ছে। যদি সেই কারণটা ধরে ডক্টর মেডিসিন দেয় তাহলে আপনি কিন্তু ঠিক হতে পারেন, আদারওয়াইজ কোনোদিন প্রবলেম সলভ হবে না। আমি এরকম 10-12 বছরের পুরনো রুগীরা এসেছে তার হিপ জয়েন্টের ব্যথা নিয়ে, তাকে আমি জিজ্ঞেস করলাম কতগুলো ডাক্তার, বলো 7-8 জন ডাক্তার তো দেখানো হয়েইছে। তাও প্রবলেম কি ছিল? হিপ জয়েন্ট ব্যথা হচ্ছিল, হাঁটতেও পারছিল না, পা মুভ করতেও পারছিলেন না।
তো রোগটা কি হয়েছে তাহলে? বলছে না, ওটা কিছু বলেনি। তার মানে তার ডিজিজটা যদি খুঁজে না পাই, তার কারণটা যদি খুঁজে না পাই, আমি কোনোদিনই কোনোভাবেই আমরা কিন্তু পারবো না। ঠিক? হ্যাঁ, নমস্কার, কেউ আছেন ফোনে। হ্যালো, হ্যালো, বলুন। আমি আরামবাগ থেকে বলছি। বলুন। বলছি আমার ওই প্রস্রাবের খুব সমস্যা, মানে প্রস্রাবটা খুব ক্লিয়ার হচ্ছে না, মানে এখন বয়স কত? মানে কোথাও বেরোলেই মনে হচ্ছে যে প্রস্রাব লাগছে। ওটা প্রোস্টেট প্রবলেম হয়ে গেছে। আপনার কি 40-এর উপরে বয়স? না, আমার বয়স হচ্ছে 36। আচ্ছা, আপনি কালকে বা পরশু একটা আল্ট্রাসোনোগ্রাফি করান। আপনি ওতে দেখবেন প্রোস্টেটোমেগালি লেখা আছে, মানে প্রোস্টেটটা ফুলে উঠেছে। আদারওয়াইজ প্রোস্টেট এনলার্জ লেখা আছে। দুটোর একটা শব্দ লেখা থাকবে, কারণ এইটা আমাদের পুরুষ মানুষদের শরীরে যে প্রোস্টেট নামে একটা অর্গান আছে, এই অর্গানটা একটু বড় হয়ে গেছে। আর এটা বড় হয়ে গেলে কি প্রবলেম কি হবে, যে ওর ভেতর দিয়ে আমাদের মূত্রথলি থেকে পাইপটা নেমেছে, ইউরেথ্রা। ওই যখনই বাইরের টিউমার মতো অংশটা একটু বড় হয়ে যায়, চাপ হয়ে চেপে যায় পাইপটা, ফলে টিউবটার ভেতর দিয়ে ইউরিনটা আসতে সুবিধা, আর কোনো রাস্তা থাকে না, অসুবিধা হতে থাকে। ঠিক আছে? সো এই জিনিসটাই আপনার হচ্ছে। আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করাবেন, এবং আপনার ওখানে যদি আপনি পান, যদি আয়ুর্বেদিক দোকান তো আছে আরামবাগে, আপনি গিয়ে লোধ্রাসব নামে একটি ওষুধ পাওয়া যায়, টনিক। এমন কিছু দাম না, 120 টাকার মতো দাম নেবে, প্রায় হাফ লিটারের মতো টনিক। ওটা 3 চামচ করে দিনে 2বার করে খাওয়া শুরু করুন। আর কুমড়োর বীজ 7-8টা করে রাত্রে ভিজিয়ে রাখুন, সকালে ওটা ছাড়িয়ে নিয়ে খাবেন। ঠিক আছে? তারপর আমাকে জানান আপনি কেমন থাকছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমার বাঁ হাতে কাঁধের জায়গাটা আর কি ব্যথা। তা আমি অ্যালোপ্যাথি দেখছি, ডাক্তারবাবু বললেন যে এটা মানে তেলটা শুকিয়ে গেছে। ওটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয়, ফ্রোজেন শোল্ডার। এটা কি মানে অর্থো বুস্টার খাবেন, অর্থো বুস্টার। আপাতত এখন অর্থো বুস্টার খান, তারপর আপনি কোনোদিন ভিডিও কলিং এ নাম লেখাতে পারেন বা আসতেও পারেন। অর্থো বুস্টারটা এখন খাওয়া শুরু হলে আস্তে আস্তে ওই কি ওষুধটার নাম বলেন বুঝতে পারলাম না। অর্থো বুস্টার, কেমন? ওইটা দিনে 2টো করে খাওয়া শুরু করুন। হ্যাঁ, নমস্কার, বলুন। আমার যে কোমরে যে কি বলে পর্নোলাইটিস বলে, কোমরে যে পর্নোলাইটিস হয়ে গেছে না, ওটা তোমার ওষুধটা মাত্র 8 দিন খাচ্ছি, কিন্তু কোমরের ব্যথাটা কমে গেছে। কিন্তু বাঁ সাইডে বুকের ঠিক নিচে ওইখানটা একটু নিয়ে দিয়ে কাজ করলে প্রচুর ওইখানটায় লাগে না। এখন ঝুঁকে কাজ করা নিষেধ তো, আপনি ঝুঁকে কোনো কাজ করতে পারবেন না তো। কোমরের স্পন্ডলাইটিস মানে ঝোঁকা নিষেধ। কোমরে বেল্টটা দেয়নি আপনাকে? কোমরের বেল্ট, না, কোমরের বেল্টটা কিন্তু পরতে হবে। এই জন্যই পরতে হবে যে আপনি ঝুঁকে কাজ করতে পারবেন না বলে। কোমরে বেল্ট অবশ্যই, যাদের লাম্বার স্পন্ডলাইটিস হয়ে গেছে, কোমরে বেল্ট পড়ছে না, তাদের কপালে খুব সাংঘাতিক দুঃখ আছে ভবিষ্যতে, কারণ ওইটা একদম ডিজেনারেট হয়ে যাবে, আরো বেশি নার্ভ কম্প্রেস হয়ে যাবে। আমি বলছিলাম ওকে ফোন করে বলছিলাম, সে বলে আপনি আসবেন ডক্টরের কাছে, নিয়ে যাবেন। আর এই যে খালি পেটে ওষুধরা না বন্ধ হয়ে গেছে, এখানে তমলুক আমাদের পাশে গোটা দোকানে বলে এটা নকল ওষুধ, জানছেন? হ্যাঁ, বলছেন নকল ওষুধ, খালি পেটে ওষুধরা নকল ওষুধ। ও, সাবস্টিটিউট না, ও সাবস্টিটিউট মেডিসিন খাবেন না। যেটা দেয়া আছে ওটাই আপনার যদি দরকার হয়, আপনার প্রেসক্রিপশনের উপরের বাঁদিকে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে আপনি ওষুধ আনিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আর বাকি বেল্টটার ব্যবস্থা করুন। বেল্ট অবশ্যই লাম্বার বেল্ট পরার দরকার আছে, না হলে স্পন্ডলাইটিসকে বাঁচাতে পারবেন না, এত খারাপ হয়ে যাবে, আপনি কোনো কাজ করতে পারবেন না। 2টো পা ঝিঝি ধরতে ধরতে একবারে প্যারালাইজড মতো হয়ে যাবে আপনার। মন দিয়ে ওষুধ খান, আবার নেক্সট যেদিন আসবেন দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ, বলুন। আমি অর্পিতা ঘোষ বলছি চন্দননগর থেকে। বলুন। ডাক্তারবাবু, আমার বিগত কিছু মাস আগে পিসিওডি ধরা পড়ে। পলিসিস্ট। পেইনফুল পিরিয়ডস হয় আমার।
মানে এমন যন্ত্রণা হয় আমি একদম থাকতে পারি না। মানে পিসিওডিটা কি কিওর হয়? কেন হবে না? কি অভিশাপ নিয়ে এসেছে পিসিওডি? পিসিওডি কি? পিসিওডি কি আপনাকে কি বোঝানো হয়েছে শুনি একটু। মানে আমাকে, আমি যে গাইনোকোলজিস্ট দেখিয়েছি বলেছে এত কম বয়স তোমার, মানে আমার 19 বছর বয়স, বলছে তোমার এত কম বয়স, এই বয়সে এরকম হয়েছে। ইনফ্যাক্ট কোনো মেডিসিন অবধি দেয়নি। নেই তো ওনার কাছে, নেই ওনার কাছে, আমি বলে দিচ্ছি তো এত জোর দিয়ে। মেডিসিনে সিস্টকে রিমুভ করা যায় সেটা আমাদের মডার্ন মেডিসিনে বা অ্যালোপ্যাথি দুনিয়ায় নেই। ওরা তোমাকে একটা ভালো দিন দেখে এই নাটক করতে করতে একদিন বলবে অপারেশনটা করে নাও, আর কিছু বলবে না, নেই অপারেশন ছাড়া। এত যন্ত্রণা হয় পেটে ডাক্তারবাবু, আমি থাকতে পারি না। আমার আর 19 বছরে কম বয়স, মানে আমার কাছে 14 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে আছে, তারও আছে। কে বলেছে হয় না? যাদেরই ইরেগুলার পিরিয়ডস হয়, যারা টক খায় প্রচুর, মানে আমার রেগুলারই, মানে একদমই ঠিক। হ্যাঁ, এগুলো হওয়ার কারণ ফাস্টফুড, টক খাওয়া প্রচুর। আমার ফ্যাটি লিভারও আছে। হ্যাঁ, তার মানে বাইরের খাবার ভালোই খাওয়া হয়, এগুলোকে বন্ধ করতে হবে। আর আমি ওটা আল্ট্রাসোনোগ্রাফিটা লাগবে, এর জন্য কয়েকটা ওষুধ যাবে। আর বাজারে একটা পিকেওডি বলে একটা মেডিসিন পাওয়া যায়, ওটা খাওয়া শুরু করো। পিসিওডি মানে হচ্ছে পলিসিস্ট ওভারিয়ান ডিজিজ। ওভারির মধ্যে মেয়েদের যেখান থেকে ওভারি মানে ডিম্বাশয় বাংলায় বলে যাকে, ডিম্বাণু উৎপন্ন হয়, যেখান থেকে পিরিয়ডস উৎপন্ন হয়, সেই জায়গাটায় তোমার সিস্ট আছে, যার ফলে এই পেনফুল পিরিয়ডসটা হচ্ছে। এবং এই সিস্ট একা আসে না, 3-4 জন মিলে বা আরো মাল্টিপল নিয়ে আসে। এবং ভালো জায়গায় যদি ইউএসজি হয়, তাহলে এটা সাইজ অফ দি মেজারমেন্টটাও মেনশন করে দেয় যে এত বড় সাইজের সিস্টটা আছে। 3-4 মাস ওষুধ খেলে এগুলো সেরে যায় নর্মালি। আর যেহেতু তোমার এখন এত কম বয়স, এখন তো অপারেশনে যাবেই না যতদিন না তোমার ইস্যু হচ্ছে। একটা মেয়ের ইস্যু হবার আগে কোনোদিন সিস্টের জন্য অপারেশন করবে না, কোনোদিন না, তাহলে একদম ভবিষ্যৎ শেষ, আর বেবি হবে না কোনোদিন তোমার। বুঝে গেছে? এগুলো সব মেডিসিনের দ্বারাই রিমুভ করতে হয় এবং করা যায়। এমনি কোনো ঘরোয়া টিপস যেটা করলে কমে? আপনারই একটা ভিডিও দেখেছিলাম জবা ফুলের কিছু একটা, ওটা সাদা স্রাবের জন্য বাবা, ওটা যাদের হোয়াইট ডিসচার্জ হয় তাদের জন্য, পিসিওডির জন্য না। পিসিওডির জন্য আমি এখন বলে দিলে তুমি পাবে না। চিতামূল বলে একটা শিকড় পাওয়া যায়, ওই শিকড়ের জল যদি ভিজিয়ে খাওয়া যায় প্রতিদিন, তাও প্রায় অন্তত মাস 2 মতো কন্টিনিউ খেয়ে গিয়ে তুমি ইউজি করে দেখবে যে তোমার পিসিওডি রিমুভ হয়ে গেছে। চিতামূল নামটা মনে রেখো। আর নাহলে মেডিসিন অনেক আছে, তুমি যেদিন আসবে আমি তো মেডিসিন দিয়ে দেবই। আচ্ছা আচ্ছা, না চেম্বারটা দমদমের ঠিক কোথায় আছে? আমি কথা বলে নেব ওই কন্টাক্ট নম্বরে। হ্যাঁ, ওই নম্বরে কল করে নেবে, কিন্তু ইউএসজিটা সঙ্গে আনবে, ঠিক আছে? আর ফুচকার দোকানে যাওয়া একটু কম করো, ঠিক? ফাস্টফুড খাওয়া কম করো, কারণ একটা জিনিস, আজকালকার ডেটের এই খাবার দাবার থেকেই কিন্তু এই সিস্টগুলো এখনকার প্রজন্মের মেয়েদেরই হয়। তুমি জিজ্ঞেস করো তোমার মাকে কোনোদিন সিস্ট হয়েছিল, সে বলবে না। তোমার দিদাকে গিয়ে জিজ্ঞেস করো দিদা কোনোদিন তোমার সিস্ট হয়েছিল, সে বলে সেটা আবার কি, মানে ওই জমানায় এই অসুখটা ছিলই না। বোঝা গেছে? এখনকার জমানায় এই যে বাইরের খাবার দাবার, তারপরে জিন্সের প্যান্টের পকেটে নেট অন করে মোবাইল রাখা, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এর অনেক খারাপ সাইড এফেক্ট হচ্ছে। 2030 সালের যে প্রজন্ম আসছে, যারা সেই সময় বিবাহ করবে, তাদের আর কোনো বাচ্চা কাচ্চা আসবে না। এইসব কথাগুলো শুনলে গা শিউরে ওঠে, বাট ইটস ট্রু অ্যান্ড ফ্যাক্ট। তুমি দেখবে তোমার এখন অনেক বন্ধু বান্ধবী যারা বিয়ে করে ফেলেছে, একটু তোমার থেকে সিনিয়র যারা, দেখবে তারা ট্রাই করেও বেবি আসছে না, হাজার চেষ্টা করেও দৌড়াদৌড়ি করছে, একদম কান্নাকাটির সিন, বেবি আসবে না। আর আস্তে আস্তে এই বেবি হওয়াটা বন্ধ হয়ে যাবে ইন্ডিয়াতে। আমরা যেভাবে ফাস্টফুড খাওয়া শুরু করেছি, আর যেভাবে আমাদের খাদ্য তালিকা বদলে গেছে, এখন এমন এমন খাবারের নাম জানো তোমরা যেটা আমরা শুনিনি। তো এই যে ফাস্টফুড, এখান থেকে একটু দূরে থাকো। অকেশনালি ইটস ওকে, বাট ডোন্ট মেক ইট ডেইলি হ্যাবিট। আর ফ্যাটি লিভারটা নিয়ে একটু, ফ্যাটি লিভার নিয়ে কিছু চিন্তা নেই, ওটা সামান্য ব্যাপার। তুমি একটু অড়হর পাতা খেয়েও রোজ সকালবেলা উঠে 5টা করে, তোমার ফ্যাটি লিভার এমনিই ঠিক হয়ে যাবে। আর দুধের আইটেম খাবে না, দুধ, চা বা ডাইরেক্ট দুধ, মিল্ক প্রোডাক্ট অবধি, মিল্ক প্রোডাক্টটাকে অ্যাভয়েড করো, এমনিই ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ দাদা,
আমি একটু লাইভ অনুষ্ঠান দেখছি, বলছি আপনার সাথে কথা বলছি, বলছি আমার কোমরের ব্যথা নিয়ে বলছিলাম। তো আমি তো অনেকটা দূরত্বে আছি, তো আমি প্রতিদিন আপনার চ্যানেল দেখি। তা আমি একটা টিউমার অপারেশন হয়েছি, হওয়ার পরই আমার এখন 5 বছর বয়স, প্রচন্ড শুধু কোমরে ব্যথা আরম্ভ হয়েছে। আর কোমর থেকে আবার পায়ের মানে ডান দিকেই হচ্ছে সব, পায়ের তলা মানে গোড়ালিটাও প্রচন্ড ব্যথা হচ্ছে। এই মুহূর্তে আমি আপাতত একটু কিছু উপায় বলে দিন না। এই ব্যায়ামটা দেখুন ভালো করে, টিভি পর্দায় দেখুন। আমি ব্যায়ামটা দেখলাম, কোমর হ্যাঁ, আবার দেখবেন, আবার একটা নতুন দেখাচ্ছি, এগুলো রোজ করার চেষ্টা করুন। আর আচ্ছা, লাক্ষাদি গুগ্গুল বলে একটা ট্যাবলেট হয়, লাক্ষাদি গুগ্গুল, আয়ুর্বেদিক দোকানেই পাবেন। ওটা দিনে দুবার করে খাওয়ার চেষ্টা করুন, লাক্ষাদি গুগ্গুল, দেখবেন আপনার ব্যথা অনেক কম থাকছে। আর এই ব্যায়ামটা ভালো করে দেখুন। Instructions. Starting position. In the prone position, rest on your forearms and keep your legs straight and slightly apart. Form a straight line with your body. Warning: your elbows must be in a straight line with your shoulders. This helps avoiding an overload on the shoulder joints. Muscle contraction. Voluntarily contract the muscles of your torso. It is very important to mentally focus on what you are doing and on all muscles of the torso while you are trying to voluntarily contract them. Hold this position for at least 15 seconds. End of the exercise. Relax the muscles of the torso and return to the resting position. Muscles involved. Breathing. Common mistakes. Arching the back. Lifting the gluteus. P4P count. Plank. Recommended repetitions: beginners, intermediate, advanced. ফিরে আসি। এরকম অনেক ব্যায়াম আছে, এটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক। এটা করলে কোমরের ব্যথা তো যায়, যাদের লাম্বার স্পন্ডলাইটিস আছে, তার সাথে যাদের আবার একটু ভুঁড়ি আছে তাদের জন্য তো এটা ভীষণভাবে উপকারী। তাদের কোনো সিট আপ দিতে হবে না, কিচ্ছু না। এটা যেভাবে দেখানো হলো, প্রথম 15 সেকেন্ড প্র্যাকটিস করবেন, স্টে থাকতে হয় স্ট্যান্ড পজিশনে একদম, আর পরেরটায় 30 সেকেন্ড, তারপরে 60 সেকেন্ড। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, ডাক্তার সেনবাবু বলছেন? বলুন। হ্যাঁ, বলছি আমার ওই ছেলের ওই ঠোঁটের ভেতর থেকে একটুখানি ঘা মতন হয়েছে, ফুসকুনির মতন ঘা, বুঝলেন? বয়স কত? বয়স 15 বছর। ওকে খাদিরা বটি আর নারদিয়া লক্ষ্মী বিলাস এই দুটো ট্যাবলেটকে চুষে খেতে বলবেন, জল দিয়ে না। খাদিরা বটি আর নারদিয়া লক্ষ্মী বিলাস, ঠিক আছে? এই দুটো ট্যাবলেট জল দিয়ে নয়, চুষে খাবে। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, নেক্সট, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, বুঝতে পারলাম না আমি কি বল। আপনি ওই টিভিতে শুনুন, ফোন রেখে দিয়ে টিভিতে শুনে নিন, ফোনে ডিস্টার্ব হচ্ছে। খাদিরা বটি আর হচ্ছে নারদিয়া লক্ষ্মী বিলাস, ঠিক আছে? আর এটা ফেসবুকে আছে তো আমাদের। আপনারা যারা ফেসবুকে মোবাইলে আমাদের শো দেখেন, লাইভ শো দেখেন, চলে আসুন ফেসবুকে, সবই মায়া পেজে এই অনুষ্ঠানটা চলছে, এটা থেকে যাবে। আপনি চালিয়ে চালিয়ে দেখে নিতে পারবেন, লিখে নিতে পারবেন। আমি ওষুধের নাম যেটা বলে দিয়েছি, কেমন?
হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হুম, বলুন। হ্যাঁ বলো আবার। ভুজঙ্গ আসন, ভুজঙ্গ আসন, গুগলে টাইপ করো ভুজঙ্গ আসন, ওই যোগাটা করবে থাইরয়েড রোগীদের জন্য। ঠিক আছে, সাপের মতো ফনা তোলা যে ছবিটা পাবে ওইটা। হ্যালো। বলুন। হ্যাঁ কবে? হ্যাঁ 24 তারিখ মংলা মারতে দেখিয়েছিলাম। সেখানে আপনি আগে দিয়েছিলেন, তাতে ভালো কাজ ছিল। আমি ব্যাক পেনের সমস্যা এবং জয়েন্ট পেনের সমস্যায় ভুগছি। তবে এই প্রথম যে ওষুধগুলো দিয়েছেন তাতে কিন্তু। আপনি কি এবারে আমি যে গেলাম এসেছিলেন? হ্যাঁ 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 এসেছিলাম। আচ্ছা, যার জন্য সে ঠিক আছে, আপনার প্রেসক্রিপশনটা পাঠান। আপনার প্রেসক্রিপশনটা পাঠান আমাকে এই নম্বরে। চলুন আপনাকে ভুজঙ্গ আসন দেখানো যাক। এই আসনটা থাইরয়েড যাদের আছে তাদের জন্য মারাত্মক উপকারী। Namaste and welcome to Divine Wellness. I'm Suyash. Namaste, I'm Archana. We are here to present Bhujangasana, the Cobra pose. It is one of the most popular backward bending asanas here. Archana is here to help us understand the demonstration. Please have a look. Lie down on the mat on your stomach, Archana, with your feet together. এই আসনটা ঠিক এমনি ভাবে শুরু করবেন। এটাই ভুজঙ্গ আসন, যেটা আমি এখন বলে দিলাম। যাদের থাইরয়েড আছে শুধু এই যোগাটা করুন, আপনি দেখবেন প্রচুর উপকার পাচ্ছেন। থাইরয়েড আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু মেডিকেশনের সঙ্গে। Just underneath the shoulders. Yes. In this position, we have to try and keep the elbows close to the trunk. Forehead is on the floor. Become aware of the back of the body, and with inhalation, using the back muscles first, raise the head and shoulders. And then slowly incorporating the arms in the lift, lifting up from the arms, upper torso is lifted up completely. Now in this position, the navel is only 3. যতটা পারবেন এটাকে পিছন দিকে টেনে রাখতে হবে, একদম সাপের ফনার মতো দেখতে হবে। তাকেই ভুজঙ্গ আসন বলা হয়। ভুজঙ্গ মানে সাপ। The front slightly above the eye level, and elbows are kept bent, shoulders open. With exhalation, come down. ধীরে ধীরে আবার ফিরে আসুন। চলুন ফিরে আসি তাহলে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। নমস্কার। বলুন। থেকে বলছি। বলছি। হ্যাঁ খড়গপুর থেকে বলছেন, বলুন। রাধারানী সিংহ। আমার 4 বছর আগে অত মানে হাড়ের ক্ষয় শুরু হয়েছে। হয়ে গেছে, আপনার বলা শেষ। ও টিভিতে গল্প শুনে শুনে বলতে গেলে হবে না, ডাইরেক্টলি বলতে হবে এখানে। যখন ফোন লেগে যাবে সরাসরি বলবেন। আপনাকে টিভির দিকে তাকিয়ে থাকলে টিভিতে পাবেন না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ডাক্তার, আমার মাকে দেখিয়ে নিয়ে
পয়সা একটু কমছে, কিন্তু পাটা দুর্বল, আগে এগোতে পারছে না। ওষুধ চলুক এখন। এই তো সেদিনে পরশুদিন এসছি সবে। হ্যাঁ, ওষুধটা চলুক, তারপর থেরাপি হবে, বলে দিয়েছি ওদের থেরাপি হবে। ওষুধটা এখন শেষ হোক, একটু ব্যথা কমুক, তারপরে পা ঝিঁঝি ধরাগুলো কমুক, একটু ব্যালেন্সটা ঠিক আসুক, তারপরে ওটা পঞ্চকর্ম থেরাপি করাবো, এখন না। আচ্ছা, না পাটা দুর্বল লাগছে বলছি, কি খাবো ডাক্তার? কিছু খেতে হবে না, ওর জন্য ওষুধ দেওয়া আছে। আলাদা করে কোনো ওষুধ আবিষ্কারই হয়নি যে পা দুর্বল লাগছে বলে কিছু খেতে হবে, কেমন? ওষুধ চলুক, আমার দেওয়া আছে ওর বাবা, ওর মধ্যে ওষুধ দেওয়া আছে। দেখবে ওতে রসরাজ রস বলে একটা ওষুধ দেওয়া আছে 10টা ট্যাবলেটের, রাত্রি 8টার সময় খাওয়ায়, যেটা ওটাতেই পাটা ঠিক হবে। ওটাতেই পাটা ঠিক হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, এসকে সেনই কথা বলছে আপনার সঙ্গে। ও টিভির দিকে শুনে কথা বললে হবে না, আপনি যেটা বলছেন বক্তব্য বলুন। আমার পায়ের জন্য বলছি, আমার বাবা পাতা ফুলে গেছে, আমি হাঁটতে পারছি না। ওনার কাছে তো 2 বার গেছিলাম। আমি কি ওষুধ খাবো ইমিডিয়েট সেটাই জানার জন্য। আপনার প্রেসক্রিপশনটা পাঠান, কি ওষুধ খেতেন আগে সেই ওষুধের লিস্টটা পাঠান, ওটা দেখে আপনাকে ওষুধ বলে দেবো। যেতে হবে না, প্রেসক্রিপশনটাকে মোবাইলে পাঠান। এই যে মোবাইলে কথা বলছেন, মোবাইলে প্রেসক্রিপশনের ছবিটা তুলে পাঠান। বাড়িতেই ওষুধ পৌঁছে যাবে, আপনাকে আসতে হবে না, ওষুধ বাড়িতেই পৌঁছে দেবো আমি। ওকে, বলুন। হ্যালো, 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 বলুন। হ্যালো ডাক্তারবাবু। বলুন। বারবার বাথরুম পাই বলে আপনাকে ফোন করেছিলাম। আপনি আমাকে খেতে বলেছিলেন একটা তাহলে ওষুধ খান। হ্যাঁ, ওষুধ খান তাহলে, এবার মেডিসিন খান। ডাইবি কিউমিন প্লাস 2টো ট্যাবলেট একসঙ্গে খেতে হবে। ডাইবি অ্যান্ড কিউমিন প্লাস 2বার করে, খাবার পরে পরে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, দেখতে দেখতে সময় কখন যে পার হয়ে যায় আমরা বুঝতে পারি না, কারণ নদীর স্রোতের ন্যায় সময় বহিয়া যায়। সময় কারোর জন্য থেমে থাকে না। আপনি এখানে ফোন পেলেন, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সময়টা পার হয়ে যাবে, আবার একটা লাইন চলে আসে। কারণ সারা পশ্চিমবাংলা থেকে ফোন ঢুকছে, যতজন আমাদের দর্শক থাকে, কম না। তবুও বলে রাখি, এই 7:45 মানে 7:45 শো, ইটস এ স্টপেজ শো। এই সময়টায় পশ্চিমবাংলার বহু অংশের মানুষ অন্যান্য চ্যানেল চেঞ্জ করে এটাই চলে আসে। কেন? অনেক কিছু জানা যায়, অনেক কিছু নিজেদের ভালো থাকার জন্য। আমি অত বড় বিদ্বান জ্ঞানী নই যে এখান থেকে বসে বসে মানুষকে সুস্থ করে দেবো, কিন্তু যতটুকু বিদ্যা আছে আমার, দ্রব্যগুণার স্টুডেন্ট আমি, দ্রব্যগুণ নিয়েই যে জ্ঞান আমার, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং সেটাও মিথ্যে নয়, যে ঘরোয়া টোটকা বলি একদম বেদ বাক্য হিসেবে কাজে লাগে। কেন? এগুলো প্রচুর ব্যবহার করিয়েছি, একদম ডেফিনেট রেজাল্ট হবেই। আমি যে ঘরোয়া টোটকাগুলো আপনাদের বলি, মেডিসিন ফেল হবে, ঘরোয়া টোটকা আমার ফেল হবে না। কেন? মেডিসিনটা তো আমরা বানাই না, কোনো না কোনো কোম্পানি বানাচ্ছে। বাট ঘরোয়া রেমেডিস যেগুলো আমি দিই, এর জন্য মানুষ এই শোটায় ফোন করে এত জানার জন্য। একটাই কারণ, যে ঘরোয়া টোটকা একবার যদি আপনার জন্য বলে দিই, ওটা মন দিয়ে খেতে হবে। ওই 2 দিন খেলাম, সপ্তাহখানেক খেলাম না, ওরম হবে না। কারণ এই হোম রেমেডিসের জিনিসগুলো দিয়েই তো মেডিসিন তৈরি হয়, ঠিক? তবু আপনাদের জানানো থাকলো, যদি এই অনুষ্ঠান সত্যি ভালো লেগে থাকে, তাহলে আপনার মাত্র 2 বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে বলবেন, ঠিক? বিদায় নেবার পালা এসে গেছে, আজকে বিদায় নিই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জয় আয়ুর্বেদ, জয় আয়ুর্বেদ।